সংস্কৃত সাহিত্যের উদ্ভব, বিশেষ করে গদ্য সাহিত্যের, সেই অংশটা আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হবে গদ্য কাকে বলে বা কাব্য কাকে বলে, আবার সেই কাব্যের কত ধরনের ভাগ হয়, আর কাব্য বা গদ্য এই কনসেপ্টটা এলো থেকে। মানুষ কিন্তু কথা বলে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো নিয়ে একটা ভূমিকা বা প্রস্তাবনা আলোচনা করা। তাহলে এর একটা নাম আমরা কি দিতে পারি? প্রস্তাবনার একটা নাম কি? প্রস্তাবনা মানে ভূমিকা। তো এই যে ভূমিকার অংশের কথা আমরা বললাম, তো সেটা আরেকবার দেখো। মনুষ্য এক সামাজিক প্রাণী, দেখা যাচ্ছে মনুষ্য এক সামাজিক প্রাণী বলে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখো। এক হ্যাঁ মিনিট, স্যার। এক মিনিট, এক মিনিট। এই যে যে জিনিসটা বলছি, মনুষ্য এক ওকে, আশা করি স্পষ্ট করে দেখা যাচ্ছে। দেখো, আমরা এটার একটা দীর্ঘ ইতিহাস আছে, এটা মাথায় রাখতে হবে। প্রথম দিকে কিন্তু মানুষ কথা বলতে পারতো না, এবং যখন তারা ধীরে ধীরে সভ্য হতে শুরু করলো, তখন তারা মনের ভাব প্রকাশের জন্য প্রথমে আকার ইঙ্গিতই ব্যবহার করা শুরু করে। তারপরে আস্তে আস্তে তাদের বাক প্রণালী যাকে বলে বা বাক যন্ত্র, সেটা চেষ্টার মাধ্যমে আস্তে 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 রব বা স্বর হিসাবে প্রকাশিত হয়, ঠিক আছে? পরবর্তীকালে যখন একটা একটা অঞ্চলে এগুলো ডেভেলপ হতে শুরু করে, একটা গোষ্ঠীর মধ্যে দুজন চারজন মানুষের মধ্যে হাব ভাব কি একে অপরের মনের কথা আকার ইঙ্গিতেই বোঝাতে বোঝাতে তারপর একটা গোষ্ঠীতে সেটা হলো, তারপরে গ্রাম গ্রাম, এরকম করে একটা দেশ, একটা সারা বিশ্বে এই একই রকম প্রচেষ্টা, যেখানে যেখানে মানব প্রজাতি প্রথম প্রচেষ্টা করেছে সেখানে এই ধরনের জিনিস লক্ষ্য করা যায়। তারপরে, কারণ মানুষ, আমি কি বলেছিলাম আগের দিনই, মানুষ একেবারে বন্য পশু থেকে পশুর মতোই ছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষ নিজেকে উত্তরণ করে আজকের আধুনিক মানুষ হিসাবে নিজেকে জাহির করার চেষ্টা করে। তো এটা করতে গিয়ে পরে লিপির সাহায্য নেয় তার মনের ভাব প্রকাশ করার জন্য, তাকে লিখে রাখার জন্য। সেটা যখন বর্ণ আবিষ্কার করে তারা বিভিন্ন ধরনের, এবং কালি যখন বা কাগজ যখন আবিষ্কার হয়নি তখন তারা সেটা বিভিন্ন প্রস্তর খণ্ডে, বা লোহা যখন আবিষ্কার হলো লোহার গায়ে, তামার গায়ে, তাম্রপাত্রে এগুলো লিখে লিখে রাখলো, ছবি দিয়ে আগে বোঝাতো। অনেক দেখবে অভিলেখ পাওয়া যায়, সেখানে এগুলো আছে। তো যেমন এখনও আমরা হরপ্পা মহেঞ্জোদারোর যে লিপি, সেই লিপির থেকে এখনও কিন্তু পাঠোদ্ধার করতে পারিনি। তাহলে লিপি বিজ্ঞান যখন পড়ব, অন্য কোনো টপিকে আছে, তখন সেগুলোর সম্পর্কে একটু বোঝা যাবে। এমএতে গিয়ে সেগুলো পাঠ্য আছে। তো সে যাই হোক, সমাজ কিন্তু প্রথমে ছিল না। এই যে প্রথমে যেই পয়েন্টটার কথা আমরা বলছি এখানে, মনুষ্য এক সামাজিক প্রাণী, এটা কিন্তু শেষের দিকে গড়ে উঠেছে, ঠিক আছে? প্রাথমিক দশাতে কিন্তু মানুষ সমাজবদ্ধ, সমাজ কনসেপ্টটাই ছিল না। তো সমাজ কি, যে কয়েকটা অঞ্চলের বা কিছু অঞ্চলের বেশ কয়েকজন মানুষের মধ্যে কীরকম আচার আচরণ হওয়া উচিত, এই রকম ভাবনা নিয়ে যখন মানুষ লিখিত অলিখিত কয়েকটা নিয়মকে মেনে চলতে থাকে, তখন একটা সামাজিক জীব হিসাবে নিজেকে পরিচিতি দেওয়ার চেষ্টা করে। এবং সামাজিক জীব মানে সে তখন বিচার করে, মানে তার দ্বৈত সত্তা থাকে, যে আমার কোন কাজ করা উচিত, কোনটা করা উচিত না। এইভাবে কিন্তু সেই উচিত অনুচিতের ভেদাভেদ, এটা যত মানুষের জ্ঞান বা বিবেক জেগেছে তত মানুষ জানতে পেরেছে,
এবং একা একা মানুষ বসবাস করতে পারে না। আমরা দেখেছি প্রাচীনকালে এটাই সমস্যা ছিল, যে যার ক্ষমতা থাকতো সেই সমস্ত কিছু দখল করত, অনেকটা পশুদের মতো কনসেপ্ট। পরে গিয়ে সেখান থেকে প্রতিবাদ হলো, তারপরে গোষ্ঠী নেতা হলো, তারপরে তাদের মধ্যে আরও সচেতনতা বাড়লো, বাড়তে বাড়তে সে নেতারা শুধু গায়ের জোরে না, মানুষের চয়েসে আসতে থাকলো, যাকে এখন গণতন্ত্র বলছি বা আরও মডার্ন যুগে অন্যান্য কিছু বলছি। বুঝে গেছে? আমাদের মধ্যে থেকেই কাউকে আমরা নেতা চয়েস করলাম, সেই আমাদেরকে শাসন করবে, সেই আমাদেরকে পুরস্কৃত করবে, সেই আমাদের কোনো বিচ্যুতি ঘটলে আমাদেরকে শাস্তি বিধান করবে। ঠিক আছে? তাই সমাজ বলে আলাদা কিছু নেই। সমাজ মানে হচ্ছে ওই রকম লিখিত অলিখিত কিছু একটা নিয়মাবলী আমরাই তৈরি করেছি, আমরাই তার মধ্যে থাকবো বলে সংকল্প করেছি এবং সেটাকে মেনে চলার চেষ্টা করি। চেষ্টা করি, সবাই মানে এরকম নয়, মানবে না, কারণ সমাজ পরিবর্তনশীল এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। যারা প্রাচীনপন্থী সঙ্গে আধুনিকপন্থী, তাদের সংঘর্ষের ফলে সমাজে কিছু পরিবর্তন আসে এবং সমাজ যে থাকা জীবেরা আর একটা নতুন দিকে এগিয়ে চলে। ভালো দিক কি খারাপ দিক সেটা অন্য কথা। বুঝে গেছে? তো এই কারণে, কারণ একা একা কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, কারণ তার এবং সমাজের কনসেপ্ট আরেকটা জিনিস থেকে এসেছে, যে একটা মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য যা যা পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশের চাহিদাতেও কিন্তু সমাজ তৈরি হয়েছে। যেমন সমাজে থাকতে গেলে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুরক্ষা, শিক্ষা, এই সমস্ত জিনিস বা নান্দনিক জিনিস, এগুলো যখন আস্তে 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 একদিনে কিন্তু এরকম হয়নি। আমরা চারিদিকে যে পরিবেশ পরিস্থিতি এখন দেখি, পুলিশ দেখি, বাড়ি দেখি, খাদ্য দেখি, রেশন দেখি, সরকার দেখি, জনগণ দেখি, প্রতিবাদ দেখি, ধর্না দেখি, এগুলো কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বোঝা গেছে? এগুলো বছরের পর বছর, লাখো লাখো জন্মের, কোটি কোটি জন্মের পরিশ্রমের ফলে মানুষ নিজেকে চেঞ্জ করতে 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 এই জায়গায় এসে পৌঁছেছে। তো এটা মোটামুটি আমাদের জ্ঞান আছে, মানুষ একটা সামাজিক জীব। এইবার সামাজিক জীব হলেই সমাজে তাকে থাকতে হবে। সমাজে থাকার মানে একে অপরের সাথে তার কি হবে, কথাবার্তা হবে, বিভিন্ন ব্যবহার হবে এবং সেই ব্যবহার জীবনের উপযোগী। এটা খুব সুন্দর বলেছে, সমাজ में দৈনিক জীবন, কারণ ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত তার যে দৈনন্দিন ব্যবহার, তাতে কি হবে, তাতে তার মনের ভাবগুলোই সে বিকশিত করার চেষ্টা করে। ঠিক আছে? আমরা আমাদের মনে যেগুলো আসে সেগুলোই বুদ্ধি দিয়ে বিচার করে আমি আমার বাকি ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলো নিয়ে চরিতার্থ করতে চাই। এটা শাস্ত্রীয় ভাষাতে যদি বলি, এইভাবেই বলে। ঠিক আছে? মানে মানুষ জন্মালে কাজ করবে, কাজ করলে ইন্টারাকশান হবে একের সাথে অপরের, বিষয়ের সাথে বা অন্য আরেকটা কোনো প্রাণীর সাথে, এবং সামাজিক জীব তখনই সে হবে সে যখন তার জীবনকে সমাজের অনুকূলে প্রবাহিত করার চেষ্টা করবে। ঠিক আছে? তাতে তার মনে একটা সুস্থ ভাবনা বা চেতনা থাকবে। আর অসামাজিক যারা যারা এই সমস্ত নিয়মকানুন মানবে না, তো সমাজে এটা সংঘর্ষ থাকে, সামাজিক জীবের সঙ্গে অসামাজিক জীব বা সামাজিক তত্ত্বের সঙ্গে অসামাজিক তত্ত্বের। মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কি, শাস্ত্রে বলেছে মোক্ষ লাভ করা। মোক্ষ মানে কি? শান্তি লাভ করা। তাই আমার জীবনে যাতে সুখ শান্তি বিরাজ করে, তার সমস্ত ব্যবস্থার জন্যই সে বিভিন্ন কাজে নিজেকে লিপ্ত করে। লিপ্ত করার সাথে কি হবে, তার সবথেকে প্রধান অস্ত্র সেটিকে বলেছে ভাষা। ভাষা ছাড়া সে কিন্তু মনের ভাব প্রকাশ, তোমার মনে কি চলছে বা আমার মনে কি চলছে, তুমিও একটা সামাজিক জীব, আমিও একটা সামাজিক জীব। তুমিও চাও তোমার জীবনে, তোমার পরিবেশে, তোমার সংসারে শান্তি বিরাজ করুক, আমিও চাই। তো সেইটা পরস্পরের ভাব বিনিময়ের মাধ্যমেই ঘটে। এই যেই ভাব বিনিময় একটা সময় আকার ইঙ্গিতে চলতো, সেটা পরে
ভাষাকে আশ্রয় করে হয়েছে, পরে সেই ভাষারই লিখিত রূপ হচ্ছে কি লিপি। এটা মাথাতে রাখবে, ভাষার লিপিত, ভাষা থেকে লিপি এসছে। আগে ভাষা কথা বলতে শিখেছে, তারপরে সে ভেবেছে যে আমি যখন থাকবো না তখন কি হবে, আমার কথা কিভাবে লোকের কাছে পৌঁছাবে। তখন মনে করলো যে একটা নিশ্চয়ই সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তখন তারা একটা লিপির আশ্রয় নিয়েছে। ঠিক আছে, লিপি এছাড়া কিছু নাই, লিপি বা লেটার বা বর্ণ যাই বলি না কেন। ঠিক আছে, তো যে কোনো ভাষায় যে কোনো লিপিতে করতে পারে, কিন্তু ভাষার তাগিদে লিপি হয়েছে। আর মনের ভাবের প্রকাশের তাগিদে মানুষ কথা বলতে শিখেছে, সেটাই একটা একটা ভাষা একটা একটা অঞ্চলে এইভাবেই কিন্তু গড়ে উঠেছে। এবার যখন ভাষা আমরা বললাম, ভাষা তাতে কি হয়, ওই জন্যে মনের ভাব যেখানে প্রকাশিত হয়। মনের ভাব মানে মনে যেগুলো চলছে, কি চলবে না আমাদেরই দৈনন্দিন জীবনের জিনিসগুলোই চলছে। নূতন কিছু আলাদা অন্য কিছু কিছু জিনিস কিন্তু আমরা আমাদের মনের মধ্যে থাকে না। সমস্ত কিছুর মূল কেন্দ্রে হচ্ছে কি, মূল কেন্দ্রে হচ্ছে আমি, মানে আমি কি করে ভালো থাকবো, বা আমি বা আমরা। ঠিক আছে, আমরা কি করে ভালো থাকব, আমার কি করে স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি সব কিছুর উন্নতি হবে, এটাই কিন্তু দৈনন্দিন জীবনের সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষ এটাকেই চর্চা করে। ঠিক আছে, সেই চর্চা করতে গিয়ে সে তার মধ্যে একটা ভাবনা থাকে, ভাবনার প্রকাশ করতে গিয়ে সে ভাষার মাধ্যমে প্রকাশ করে, অন্যে তার কথা মন দিয়ে শোনে, শুনে একটা রিয়াকশন করে, যাকে আমরা এক কথায় কি বলি, ব্যবহার। ঠিক আছে, ব্যবহার কিন্তু অন্য কিছু না। এই যে আমরা লেখা থাকে না বাসে মানুষের, তোমার ব্যবহারই তোমার পরিচয়। পরিচয় এটাই, যদি তোমাকে বলা হয় তুমি কে, তুমি দেখবে কয়েকটা লিস্ট দিয়ে দিবে, আমি এই, আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার এই, আমি বাসস্থান এই, আমি এই করি। এটাই তোমার পরিচয়, এছাড়া তোমার সত্তা কিছু নেই। সেটা অন্য একটা কনসেপ্ট, অন্য একদিন আমরা আলোচনা করব। তাহলে মূল ব্যাপার হচ্ছে আমরা সামাজিক জীব, সমাজে থাকি, সমাজটা একদিনে আসেনি, সেই সমাজ গড়ে তুলতে সবার প্রয়োজনীয়তা আছে। সেই সামাজিক প্রাণী হিসাবে আমার কর্তব্য বা আমার চাই যাতে আমি আমার জীবনের উপযোগী ব্যবহার করতে পারি। কথোপকথনের মাধ্যমে, মনের ভাব প্রকাশের মাধ্যমে আমার জীবন যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যায়, শান্তিময় হয়, এটাই। তো তাতে সব থেকে অনেক মাধ্যম আছে, তার মধ্যে সব থেকে সশক্ত মাধ্যম বলছি, যার মাধ্যমে আমি আমার ব্যবহারকে পৌঁছাতে পারি বা বিকশিত করতে পারি, সেটার নাম হচ্ছে ভাষা। এখন এই ভাষাকে বলেছে দেখো দুই প্রকারের বলছে, একটা হচ্ছে গদ্য, একটা পদ্য। এখন এটা জাস্ট এখন এইগুলো জিনিসগুলো হচ্ছে, প্রাচীনকালে কিন্তু এরকম ভাবনাতে লোক বলেনি যে একটা গদ্য মানে আমাদের কনসেপ্ট আছে এরকম চলতে থাকা বাক্য, একাধিক বাক্য চলতে থাকবে এবং পর 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 পর, ঠিক আছে, এবং একটা বিরাম স্থান থাকবে, কোথাও কমা, সেমিকোলন প্রভৃতি সেগুলো থাকবে। কিন্তু একটা এরকম ধারাবাহিকভাবে মানুষ একটা জিনিসকে বর্ণনা করতে থাকে, তার মনের ভাবকে প্রকাশিত করা, তার কল্পনাকে সে প্রকাশ করতে চায়, তাকে আমরা গদ্য বলি। ঠিক আছে, তারপরে একটা মনের ভাবের একটা দিক প্রকাশিত হওয়ার পর একটা প্যারা চেঞ্জ করি, তারপরে আবার একটা একটা মনের ভাব এরকম করে, এই এই যে কনসেপ্ট গদ্য, ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছিল। আমি কালকে একটু তার ইঙ্গিত দিয়েছিলাম যে প্রথমে পদ্য গড়ে উঠেছিল, তারপরে গদ্য গড়ে উঠেছিল। ঠিক আছে, গদ্য যজুর্বেদের টাইম থেকে শুরু হয়। আর পদ্যটা কি, পদ্যটা অনেকটা হচ্ছে, পদ্যতে প্রথম কাব্যের সেন্স গড়ে উঠেছিল, কাব্য যাকে বলে। সেটা একটা জায়গাতে আমি ডেফিনেশন বলছি একটু পরেই, তাহলে বুঝতে পারবে। পদ্য আর কিছু না, পদ্য মানেই তার সাথে এখানেও মনের ভাব সে বলতে চায়, কিন্তু এই মনের ভাবটা একটু বৌদ্ধিক। বৌদ্ধিক মানে একটু একটু চিন্তা করে বলে সে। ঠিক আছে, একটু চিন্তা করে বলে, চিন্তা করে বলে এবং সে সম্পূর্ণ বলে না। যেমন গদ্যেতে সে কি কোনো রাগ ঢাক না করে পরের পর ঘটনাবলী সে বলে যায়। ঠিক আছে, কিন্তু পদ্যের বেলাতে তাকে একটু শব্দ চয়নের সময় সতর্ক হতে হয় এবং সে অল্প বলবে, অনেক মানে দাঁড়াবে। ঠিক আছে, প্রাচীনকালেও যদি দেখি, এবং পদ্যকে সাধারণত পদ্যতে সাধারণত কি চরণ বলে ব্যাপার আছে, এটা তোমরা শুনেছ।
চরণ থাকে, কয়েকটি চরণের সংমিশ্রণে কয়েকটি পদ্য হয়। যদিও বেদের যে পদ্য, ঠিক আছে, তাহলে এই পদ্যেরও দুটো কাল আছে, একটা বৈদিক কালে আমরা যদি দেখি আর একটা লৌকিক কালে দেখি, তাহলে লৌকিক কালের সংস্কৃত পদ্যকে আমরা কি বলি, শ্লোক বলি, এটা লিখে রাখবে। লৌকিক কালের যে পদ্য আধুনিক যুগে যেগুলো লেখা হচ্ছে, ভাস, সুবন্ধু, কালিদাস প্রভৃতি যেগুলো লিখেছে যে পদ্য আকারে, যেটা লৌকিক সংস্কৃত সাহিত্য বলে, তাকে নির্দিষ্ট নামে একটা শ্লোক বলেছে। তো বৈদিক কালে একই জিনিস আছে এবং সেখানেও কয়েকটি চরণে সেগুলো বিভক্ত, সেগুলোকে আমরা শ্লোক, বৈদিক যেহেতু বৈদিক মন্ত্র, তাহলে মন্ত্রগুলোকে আমরা কি বলবো, শ্লোক বলবো না, তাকে আমরা বলছি মন্ত্র। ঠিক আছে, এটা একটা বিশিষ্ট পার্থক্য আছে, খেয়াল রাখবে। বোঝা গেল? যে পদ্য সেটা বৈদিক কালেও আছে, লৌকিক কালেও আছে। তাহলে বৈদিক কালের পদ্যকে আমরা মন্ত্র বলি। কেন? ঋষিরা ধ্যানযোগে সেগুলোকে মনন করেছেন, রচনা করেনি। শ্লোক কিন্তু রচিত হয়, ঠিক আছে, মন্ত্র কিন্তু ধ্যানযোগে সেগুলো আমরা উপলব্ধি করি। সেই উপলব্ধিকে আমরা একটা সময় এর মাধ্যমে বলতাম, শ্রুতির মাধ্যমে। আমি কোনো, ধরো আমি যদি সাপোজ একজন ঋষি হই, তাহলে আমি মনন করছি, কোনো একটা চিন্তা আমার মধ্যে আসছে, সেই চিন্তাকে আমি আমার সামনে বসে থাকা শিষ্যদেরকে ট্রান্সফার করছি। ঠিক আছে, তো এটা আমার রচনা। এই জন্য মন্ত্রগুলোকে শাশ্বত বলা হয়। ঠিক আছে, ওই জন্য বেদকে অপৌরুষীয় বলা হয়, মন্ত্রের কেউ রচনা করেনি। ঠিক আছে, কিন্তু শ্লোক যেগুলো আমরা পরবর্তীকালে দেখি, তো সেগুলো কেউ না কেউ লেখক আছে। তো এই মন্ত্রগুলোকেও মন্ত্র কি, তাহলে ফার্স্ট টাইম কে নিয়ে এলেন, না যারা নিয়ে এলেন তাদেরকে আমরা কি বলি, মন্ত্র দ্রষ্টা ঋষি বলি। তাহলে এই জিনিসগুলো তো প্রথমে কখনো এসেছে, তাহলে কি এগুলো এমনি হঠাৎ করে বা আকাশ থেকে আসেনি। সেগুলোকে যারা দেখেছেন তাদেরকে আমরা বলি মন্ত্র দ্রষ্টা ঋষি। মন্ত্র দেখেছেন, মন্ত্র কর্তা নয়। ঠিক আছে, আর শ্লোক হচ্ছে কর্তা। কালিদাস অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন, সেখানে যে শ্লোকগুলো আসবে সেই শ্লোকগুলোর রচয়িতা হচ্ছে কালিদাস। কিন্তু আমরা ঋগ্বেদে দেখব সাপোজ কি অগ্নিসূক্ত আছে, এটা পরে পরে এই ধারণাগুলো তোমাদের চেঞ্জ হবে, যা শুনতে থাকো। অগ্নিসূক্ত আছে, সেই অগ্নিসূক্তের ঋষি আছেন একজন, কি ঋষি, না মন্ত্রদ্রষ্টা ঋষি আছে, তার নাম পাওয়া যায় অবশ্যই। বিশ্বামিত্র মধুচ্ছন্দা ঋষি বলে অগ্নিসূক্তের ঋষির নাম, কিন্তু তিনি মন্ত্রকে ধ্যানযোগে করেছেন। সেই জন্য মন্ত্র আলাদা, শ্লোক আলাদা, কিন্তু দেখতে একরকম। সেখানেও চরণ থাকবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অবশ্যই যে কোনো পদ্যকে কি হতে হবে, পদ্য মানেই সেখানে একটা জিনিস কি থাকবে, ছন্দের রচনা হবে। ঠিক আছে, পদ্য মানেই সেখানে ছন্দ থাকবে এবং চরণে থাকবে। সাধারণত আমরা বৈদিক মন্ত্রগুলোতে ওইভাবে বলা যায় না। বৈদিক মন্ত্রগুলোতে চরণ কটা থাকে, কখনো 2টো চরণের হয়, কখনো 4টে চরণের হয়, 3টে চরণেরও হয়। ঠিক আছে, চরণ বোঝো তো? একটা ধরো শ্লোক, সাপোজ একটা শ্লোক, আমরা সাধারণত শ্লোকগুলোকে কীরকম দেখি, এরকম লেখা হয়, এটার শেষে একটা দাঁড়ি থাকে, তারপরে 2টো দাঁড়ি থাকে, এরকম ধরনের শ্লোক। সেটা আমরা কি বললাম, যদি লৌকিক হয়, মানে লৌকিক কোনো লেখা হয়, তাহলে সেটাকে শ্লোক বলবো। বৈদিক যদি কোনো লেখা হয়, তাহলে তাকে আমরা কি বলবো, মন্ত্র বলবো। আর চরণগুলো কি না, সাধারণত লৌকিকগুলোতে চরণ মানে যেখানে বিরাম স্থান, মানে অদৃশ্য বিরাম স্থান। একসাথে এত বড় লাইন আমি উচ্চারণ করতে পারবো না, এই কিছুটা উচ্চারণ করার পর তারপরে থামবো কিছুক্ষণ, তারপরে বাকিটা উচ্চারণ করব। তাহলে একটা লৌকিকেতে যেগুলো আমরা যদি ছন্দ পড়ি, সেখানে এগুলো ভালো করে বুঝতে পারবো। তো 1 2 3 4 বলে 4টে চরণ থাকে, এটা লোকে। বেদের বেলাতে কি বললাম, বেদের বেলাতে 2টো চরণও আছে, 3টে আছে, 4টে পর্যন্ত চরণও আছে। বোঝা গেছে? এইগুলো কিভাবে নির্ধারিত হয়, ছন্দের মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে চরণ এবং ছন্দ মিশ্রিত জিনিস নিয়ে আলটিমেট মন্ত্র বলি বা শ্লোক বলি, দুটোই কিন্তু
রচিত হচ্ছে। তো এই যে কনসেপ্ট, এইটা কিন্তু পরে পরে আমরা বিশ্লেষণ করেছি। এর ভেতরে এই ছন্দ আছে, বৈদিক মন্ত্রগুলো বৈদিক ছন্দে লেখা, আর লৌকিক শ্লোকগুলো লৌকিক ছন্দে লেখা, তারপরে ছন্দ কত রকমের, একাধিক বিষয়, এগুলো পরবর্তীকালে কিন্তু এসেছে। প্রাথমিক দশাতে জাস্ট মানুষ বলেছেন, পরে আমরা সেখানে খুঁজেছি কি কি সেখানে কাব্য থাকতে পারে। তাই কাব্যিক গুণ বিচার করা বা এই কথাটা তো খুব সুন্দর একটা মানে তৈরি করছে। এখানে তো এই রকম অলংকার তিনি ব্যবহার করেছেন, এগুলো পরবর্তীকালের গবেষণার বিষয়। ঠিক আছে, প্রাথমিক দশাতে মানুষ জাস্ট বলতো, বেদের যদি দৃষ্টিতে, বেদে মানুষ জাস্ট গুরুগৃহে গিয়ে ঋষিরা শুনতো। পরে তাদের কোয়ালিটি আমরা বিচার করে দেখেছি যে এর মধ্যে এই ছন্দের লেখা, কারণ এগুলো সব কল্পনা। ঠিক আছে, কোনগুলো, এইটা এখানে ছন্দ বলি, অলংকার বলি, এগুলো আমরা কল্পনা করেছি। ঠিক আছে, একই ধরনের কয়েকটা সিমিলারিটি দেখে এগুলোকে ইন্দ্রবজ্রা ছন্দ, এটা রুচিরা ছন্দ, এরকম করে করে আমরা নামকরণ করেছি। ঠিক আছে, তো এটা মাথাতে রাখতে হবে। তাহলে ভাষা হয়ে গেল দুই প্রকারের, একটা হলো পদ্য, একটা হলো গদ্য। তারপরে বলেছে দেখো, গদ্য, আমরা যেহেতু গদ্য সাহিত্য পড়ছি, তাই আমাদের মেন ফোকাস হবে গদ্য সাহিত্য নিয়ে। গদ্য সাহিত্য আমরা কি জানলাম, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব, পরপর পরপর বলে যাব, যেখানে ওই রকম কি থাকবে না, অন্তত চরণ থাকবে না, কিংবা আরেকটা কি বললাম, ছন্দ থাকবে না। এটা হচ্ছে গদ্যের প্রাথমিক বৈশিষ্ট্য। তারপরে বলছে দেখো, गद्य में व्यक्ति अपने भावों को অত্যন্ত সরল সুস্পষ্ট তরিকে সে অভিব্যক্ত করতা है। হিন্দি বোঝা যাচ্ছে সবাই? সবাই হিন্দি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্পষ্ট স্পষ্ট করে বলছে দেখো, অত্যন্ত সরল ভাষাতে বলতে হবে এবং সুস্পষ্টভাবে বলতে হবে। গদ্যে কোনো এদিক ওদিক ঘুরিয়ে বা শ্লেষ মিশিয়ে বা আরেকটা করে অর্থ বেরোবে, তিনটে করে অর্থ বেরোবে, বা সরাসরি অর্থ ধরবো না, এরকম নয়। যা বলবো সরাসরি বলবো, সরলভাবে বলবো এবং সুস্পষ্টভাবে বলবো। অর্ধেকটা বললাম, বাকি অর্ধেকটা তুমি তোমার মতো বলছো, আমি আমার মতো বলছি, যেটা শ্লোকে হয় বা কবিতাতে হয়। কবিতাতে কি হয়, একটা কবিতাই দেখে তোমার এক ধরনের মানে হচ্ছে, আমি এক ধরনের বুঝি। এটা কিন্তু গদ্যে থাকে না। এটা কখনকার কথা বলছি, প্রাথমিক দশাতে কিন্তু এরকম। তুমি যদি বৈদিক মন্ত্রগুলোতে যাও, স্পষ্ট করে তার পড়লেই বোঝা যাচ্ছে। একটু ভাষাগত চেঞ্জ আছে, কারণ বৈদিক সংস্কৃত আলাদা, লৌকিক সংস্কৃত আলাদা, শব্দগুলোকে অনেকটা অন্য অন্য রকমের লাগে, কিন্তু মোটামুটি দেখলে বোঝা যায়। ঠিক আছে, স্পষ্ট। এটাই পরবর্তীকালে দেখা যাবে এই গদ্যেরই আমরা কি, এই গদ্যের আবার দুটো দিক বেরোবে। দুটো দিক কি, মানে দু ধরনের ধারা তৈরি হবে। যখন এরকম সহজ সরলভাবে বলছি এবং সুস্পষ্ট বলছি, একটা গোষ্ঠী তৈরি হবে যাদের মধ্যে বাণভট্ট, দণ্ডী প্রভৃতির নাম আমরা পরবর্তীকালে শুনব। তারা একটু উচ্চাকাঙ্ক্ষী কবির মতো। তারা বলবেন যে দেখো, কাব্য রচনা করছি আমরা, গদ্যেই করি বা পদ্যেই করি, কাব্য রচনা একটা এলিট গ্রুপের কাজ। সাধারণভাবে বললে যেন কবি ঠিক জাত চেনা যায় না। বুঝে গেছে? অনেক সময় আমরা কি মনে করি, আমাদের ধারণা যে একটু যদি কঠিন কাজভাবে বলি বা কঠিনভাবে প্রেজেন্ট করি, বা কোনো একটা সেন্টেন্সে যদি বেশ গুরুগম্ভীর শব্দ না বলা হয়, মনে হয় যেন লেখাটা ঠিক হয় না। এরকম অনেকেরই ধারণা আছে, যারা সে কারণে নোট, তোমরা যে লেখো দেখবে অনেক স্যার দেখবে নোটটা খুব কঠিন করে লেখায়। কারণ কি, তাদের দুটো কারণে ওটা হতো, হয় সে ভালো করে বুঝতে পারছে না, সেই জন্য যা আছে কোথাও থেকে টুকে লিখে দিচ্ছে, তাই কঠিন হয়ে যাচ্ছে, কিংবা হতে পারে তার মাথাতে এটা চলে সাইকোলজি, যে মনে হয় সহজ সরলভাবে, কেন আমি এমএ পড়ছি বা গ্র্যাজুয়েশানে পড়ছি, আমার তাহলে সেরকম একটা স্ট্যান্ডার্ডিটি থাকবে, বলে না, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে। এই ভাবনাটা কিন্তু কবিদের মধ্যেও এসেছিল, যার ফলে একটা সময় যেটা সহজ সরল সুস্পষ্টভাবে যে গদ্য সাহিত্য বা পদ্য সাহিত্য লেখা হয়েছিল, বিশেষ করে সুবন্ধুর লেখা দেখো, কালিদাসের লেখা দেখো, এদের লেখা দেখলেই বুঝতে পারা যায়, শুনলেই শ্রুতিমধুর। সেটা থেকে একটা হঠাৎ করে তৈরি হয়ে গেল দণ্ডীর দশকুমার চরিত পড়ে দেখো, কাদম্বরীর পড়ে দেখো,
মানে একেবারে অত্যন্ত কর্কশ ভাষাতে, কঠিন ভাষাতে, দীর্ঘ সমাসবদ্ধ পদে লেখা, যেটা সাধারণ পাঠকের কি ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। এবং কিন্তু তাদের মনে হয়েছে যে এরকম আমি একজন কবি, আমার পাণ্ডিত্য আছে, আমি পাণ্ডিত্যের প্রকাশ ঘটাবো, সেটা সাধারণ ব্যক্তির জন্য নয়, আমার পড়ার জন্য একটা বিশিষ্ট একটা গোষ্ঠী থাকা দরকার, আমার 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 লেখাটা তবে উঁচু মানের হবে। এই রকম ভাবনা থেকে, এই জিনিস থেকে কিন্তু পরবর্তীকালে সরে গেছে, আবার ফিরে এসেছে। সেটা আমরা একটা সময় দেখব যে কালিদাসের সময়ে লেখাগুলো অত্যন্ত সহজ সরল সুস্পষ্ট ভাষাতে লেখা, কিন্তু কালিদাসের ঠিক পরবর্তীকালে যখন দণ্ডী, বাণভট্ট প্রভৃতি এলো, এই কনসেপ্টটা তাদের মধ্যে ঢুকে গেল যে তারা ভাবলো যে এত সহজ সরলভাবে বললে মনে হয় কাব্য রচনা হয়, তাই তারা কাঠিন্য পথ আলোচনা করলো। তাদের যখন জিনিসগুলো আলোচনা করব তখন সেগুলো স্পষ্ট হবে। আবার পরবর্তীকালে লেখা শুরু হলো ভবভূতির সময়টময়ে। ওই কাঠিন্য কিন্তু সবাই হজম করতে পারলো না। একটা একটা গ্রন্থই লিখে কিন্তু এনারা মহান হয়েছিলেন, দণ্ডী বলি, কাদম্বরী বলি, মানে বাণভট্ট বলি, এই দুটো করে কোনো লেখা নেই, তার সত্ত্বেও তারা জগৎ বিখ্যাত হয়েছেন, তাদের হয়তো কাজটা হয়েছে, কিন্তু পাঠক সমাজে সেটা খুব একটা সমাদৃত হয়নি, যার ফলে আবার পুনরায় সহজ সরলভাবে কিন্তু মনের ভাব প্রকাশের জন্য কবিরা চেষ্টা করেছেন। তাই এরকম দুটো ধারা সব সময়ই আছে, প্রাচীনকালেও দেখেছি, আধুনিক কালেও আছে। এক ধরনের কবি বা এক ধরনের লেখক আছে যারা সহজ সরল ভাষায় লেখে, স্পষ্টভাবে লেখে। আরেক ধরনের কবি আছে বা লেখকরা আছেন যারা একটু কঠিন, কাঠিন্য অনুভব করে যাতে, বা সহজে যাতে না বুঝতে পারে, এবং তারা একটা গোষ্ঠী তৈরি করে যে এ আমার লেখা যেন সবাই না পড়ে। আম জনতার কবি কিন্তু তারা হতে পারেনি। বুঝে গেছে? আর একটা জিনিস এখানে কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, এই যে বারবার আমাদের সংস্কৃত সাহিত্যে দুটো জিনিস আমরা শুনে থাকি, একটা হচ্ছে কবি কিংবা মহাকবি, এটা ক্লিয়ার করবে। এই ধারণাটা এখন থেকে অনার্সে যেহেতু পড়ছো মাথাতে রাখবে, ঠিক আছে? কবি এবং মহাকবি সেম জিনিস, একটা আরও তাকে সম্মান জানিয়ে আমরা অনেক সময় মহাকবি বলি, ঠিক আছে? যেরকম কবি বলতে কিন্তু বাংলাতে কবি আলাদা, সংস্কৃতে কিন্তু কবি আলাদা, ঠিক আছে? বাংলাতে যারা কবি কাদের বলে? যারা কবিতা লেখে, ঠিক আছে? আর যারা গদ্য লেখে তাদেরকে কি বলে? প্রাবন্ধিক বা গদ্যকার, এরকম অনেক কিছু, সাহিত্যিক। একই রকম ব্যাপার, কবি মানে অনেকটা সাহিত্যের মতো। সংস্কৃত, বাংলাতে যাকে সাহিত্যিক বলে, মানে সাহিত্য যারা রচনা করে, সে গদ্য রচনাও করতে পারে, পদ্য রচনাও করতে পারে। কিন্তু কবিটা স্পেশালি বাংলাতে বিশেষ করে কি থাকে, কবি মানে বা পোয়েট যাকে বলি ইংলিশে, পোয়েট মানে যিনি পোয়েম রচনা করেন, ঠিক আছে? তো কিন্তু সংস্কৃতে কবি মানে যে কোনো রচয়িতাকেই কবি বলে, সে গদ্য লিখুক বা পদ্য লিখুক। আমার কথা বোঝা গেল? গদ্য লিখুক বা পদ্য লিখুক, তাকে কবি কিংবা মহাকবি আমরা বলতে পারি, ঠিক আছে? কারণ কবিকে বলা হয় কবয়তি যশ কবি, মানে যে মানুষের মনে আনন্দ দিয়ে থাকে তাকেই কবি। আমরা গদ্য পড়েও আনন্দিত হই, পদ্য পড়েও আনন্দিত হই, কম বেশি হতে পারে, সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু যে রচনা করছে কিছু অন্যের বিনোদনের জন্য, অন্যের রসবোধের জন্য, তাকে আমরা কিন্তু কবি বা মহাকবি বলবো। যেটা বাংলাতে কিন্তু যারা কেবলমাত্র কবিতা লেখে তাদেরকে কবিতা বলে, অন্যদের ঔপন্যাসিক বলে, সাহিত্যিক বলে, প্রাবন্ধিক বলে, কিন্তু কবি মানে কি? যে কবিতা লেখে। এই পার্থক্যটা কিন্তু স্পষ্ট সংস্কৃতির সঙ্গে বাকি যে কোনো ভাষাতে আছে, ঠিক আছে? তারা কিন্তু পোয়েম বলে, হ্যাঁ, পোয়েম রচনা যারা করে তাদেরকে পোয়েট বলে। আমাদের কাছে কিন্তু কে গদ্য লিখছে, কি পদ্য লিখছে, কি রচনা, কিছু, যেই তুমিও আমিও একজন কবি, যদি আমার লেখাতে কি থাকে, একটাই কন্ডিশন, আমার লেখা পড়ে অন্য মানুষের যদি কোনো রসের উদ্রেক হয়, তা বলে পরীক্ষার খাতা যেটা লিখছো সেটা সেটা কবিতা নয়, বা সেটা নয়। তুমি যদি তোমার মনের ভাব প্রকাশ করতে চাইছো এবং প্রকাশ করার মাধ্যমে সেটা লোকের মন ছুঁয়ে যাচ্ছে, তাহলেই তুমি কবি বা মহাকবি হয়ে। তাই জন্য আমাদের কাছে কবিটা অনেক বড় ব্যাপ্তি, ঠিক
ঠিক আছে। ছোট সংকীর্ণভাবে আমরা কখনো বলি না যে যারা কবিতা লিখছে বা যারা শ্লোক আকারে লিখছে, যারা চরণ বা ছন্দ মিশিয়ে লিখছে তারাই কবি, আর বাকিরা যারা তারা কবি নয়, এরকম কিন্তু আমরা বলার চেষ্টা করি না। তাহলে আমরা এই জায়গায় কি জানলাম? অত্যন্ত সরলভাবে বলা হচ্ছে এবং সুস্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করা হয়। কোথায়? গদ্যে। আর একটা দেখো স্পষ্ট করে এখানে পার্থক্য আমি একটু আগেই বলছিলাম, গদ্য মে ছন্দ লিখে রাখবে, ছন্দ গণ লয় মাত্রা চরণ आदि का बंधन नहीं है होता। হিন্দিটা বোঝা যাচ্ছে? হিন্দিটা বোঝা যাচ্ছে? এখানে আছে দেখো, গদ্যে ছন্দ গণ লয় মাত্রা চরণ প্রভৃতির কোনো বন্ধন নেই। মানে তুমি ধরো কোনো কিছু লিখছো, গদ্য কাব্য লিখছো বা অন্য কোনো কবি গদ্য কিছু লিখেছেন, সেখানে কোনো ছন্দ পাবে না, সেখানে কোনো গণ পাবে না, সেখানে মাত্রা চরণ কিছুই পাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, মাথাতে রাখতে হবে। ঠিক আছে, গদ্যে কোনো ছন্দ গণ লয় মাত্রা চরণ প্রভৃতি, এটা একটা স্টার্ট দিয়ে তোমরা লিখে দেয়। জাস্ট লেকচারটা শোনার পাশাপাশি আমার তো লেখাটা চলে যাবে, এটা থাকবে ইউটিউবে, তোমরা বারবার দেখতে পারো, কিন্তু তাও তোমরা পয়েন্ট আকারে নিজে নিজে লিখে রাখতে। এটাই হয়তো পরীক্ষাতে একটা শর্ট প্রশ্ন এলো, গদ্য কাকে বলে, গদ্যের কয়েকটা বৈশিষ্ট্য লেখো, 2 নাম্বার, তখন লিখবে। ঠিক আছে, তাহলে গদ্যের মধ্যে একবার মাথাতে রাখো, ছন্দ গণ লয়, গণটা তোমরা ছন্দ যারা পড়বে যখন তখন যাবে, লয় মাত্রা চরণ সবগুলো কিন্তু ছন্দের ভেতরে আছে। তাই গদ্যে এইগুলো নিয়ে কোনো ভাবনা, তাকে কখনো ভাবতে হবে না কত অক্ষর হর্ষ দীর্ঘ প্রভৃতি বিচার করে, সে যা তার মনে এসেছে সে পর পর বাক্যে প্রকাশ করে করে চলবে। এটা হচ্ছে গদ্যের বেলা স্বাধীনতা আছে। আর একটা কথা বলেছে, গদ্য কাব্য মে কথা আখ্যায়িকা কা ভি সমাবেশ। তা গদ্যের দুটো ভাগ, প্রাথমিক দুটো ভাগ বলা হয়, একটা হচ্ছে কথা আর একটা আখ্যায়িকা। একটা সত্য ঘটনা অবলম্বন করে হয় অনেক সময়, আবার একটা পুরো কল্পিত ঘটনা। ঠিক আছে, এগুলোর ডেফিনেশন কি, মানে কথা কাকে বলে, আখ্যায়িকা কাকে বলে, সেগুলো কিন্তু পরবর্তীকালে অলঙ্কার শাস্ত্র যখন আমরা পড়ব সেখানে এগুলো আলোচনা হবে। অলঙ্কার শাস্ত্র বলতে বিশেষ করে কি, যেমন তোমরা নাম শুনেছ কাব্যালঙ্কার, সূত্রবৃত্তি, সাহিত্য দর্পণ, নাট্যশাস্ত্র প্রভৃতি নাম শুনেছ তো? এগুলো হচ্ছে অলঙ্কার শাস্ত্র, যেখানে হ্যাঁ স্যার। যেখানে আলোচনা করা হয় যে একটা একটা নাটক, আমরা অভিজ্ঞান শকুন্তলা একটা নাটক, সেই নাটকের ভেতরের বিশ্লেষণগুলো, নায়ক কেমন হবে, নায়িকা কেমন হবে, নায়ক কোন ভাষাতে কথা বলবে, কি পোশাক পরবে, কি কি জিনিসের দিকে খেয়াল রাখা উচিত, কিভাবে রস মঞ্চ থেকে একটা দর্শকের বা শ্রোতার হৃদয়ে যায়, সেই রস বলতে কি রস, এ বিভিন্ন কিভাবে রসের উদ্রেক হয়, রসসূত্র আছে, তার উপরে বিখ্যাত একটা আছে, থিওরি আছে, যেটার প্রবক্তা হচ্ছেন ভরত। তো সেই সমস্ত জায়গাতে কিন্তু এরকম কথা আখ্যায়িকা প্রভৃতি, কাকে কথা বলে কাকে আখ্যায়িকা বলে, সাধারণভাবে একটু শুনে রাখো, কথা হচ্ছে কল্পিত কাহিনী। আমরা জানি কিছু নাটক বলি, কিছু ঘটনা বলি, কিছু গদ্য বলি, কিছু রচনা বলি, কিছু ঘটনা আছে পুরোপুরি কল্পনার বেশে লেখা, বেশ করে লেখা, পুরোপুরি কাল্পনিক জিনিস, আর কিছু কাহিনী সত্য ঘটনাকে অবলম্বন করে হয়, তাতে কিছু কল্পনা অবশ্যই থাকে। তো কথাটা হচ্ছে পুরো কথা মানেই বুঝতে পারছো, এটা জাস্ট কল্পনাকে বেশ করে গদ্যকাব্য কিছু হয়েছে। যেমন দশকুমার চরিত্রে যদি দেখি, এটা ওই রকম। তাও আবার সেখানে অনেকে ডিবেট করে যে এটা কথা কি এটা আখ্যায়িকা, তার বৈশিষ্ট্য অনুযায়ী, অলঙ্কার শাস্ত্র অনুযায়ী, সেটা অন্য বিষয়। তো এই রকম সমাবেশ থাকে। তাহলে গদ্যকাব্যের প্রাথমিক দুটো ভেদ হচ্ছে, লিখে রাখবে, একটা কথা, একটা হচ্ছে আখ্যায়িকা। তাহলে কাব্যের বা ভাষাকে দুভাগে আমরা এখানে প্রথমে ভাগ করলাম, যে গদ্যের মাধ্যমে ভাষা প্রকাশিত হয় কিংবা পদ্যের মাধ্যমে প্রকাশিত হয়। তারপরে আমরা জানলাম যে গদ্যের ভাষা কীরকম হবে, অত্যন্ত সরল হবে এবং সুস্পষ্টভাবে সেই ভাষা প্রকাশিত হবে। তারপরে আমরা জানলাম গদ্যে কোনো ছন্দ গণ লয় মাত্রা চরণ প্রভৃতি থাকবে না,
তারপরে আমরা জানছি গদ্য দুই ধরনের হতে পারে, কথা হতে পারে কিংবা আখ্যায়িকা হতে পারে। এখানে দেখো তারপরে লাইনে বলছে কি কি থাকতে পারে গদ্যের মধ্যে। একটা তো বুঝলাম কথা হতে পারে কিংবা আখ্যায়িকা, এবার এখানে কি কি বর্ণনা হতে পারে এখানে একটা লিস্ট দিয়েছে। ইতিবৃত্ত বর্ণন, যাত্রা বৃত্তান্ত, निबंध, अनुभव, विषय प्रस्तुतिकरण, इन सभी प्रसंगों में अनुभवकर्ता अपने अनुभव गद्य के माध्यम से सरलता से कर पाते हैं। এটা একটা প্রাচীনকালে সাধারণত যতগুলো রচনা আমরা দেখি সেখানে ইতিবৃত্ত মানে ইতিহাস বর্ণনা, কোনো একটা রাজা রাজাদের কোনো কাহিনী সত্য ঘটনায় সেখানে তার বর্ণনা থাকতে পারে। কোনো যাত্রা বৃত্তান্তের বর্ণনা, যাত্রা মানে কোনো গমন বৃত্তান্ত, যেরকম দশকুমার চরিতের মূল ইগুলো কিন্তু যাত্রা বৃত্তান্তের উপর। 10টা কুমার একটু বড় হওয়ার পর তারা বিভিন্ন দিকে, যে উপযুক্ত রাজা হলে সেই রাজ্য সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, সেই জন্য রাজার ছেলে এবং মন্ত্রীর ছেলেরা সমস্ত চতুর্দশ ভুবন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করল। তারপরে তারা ফিরে এসে এক এক করে তার বৃত্তান্ত, যাত্রাপথে যা যা ঘটনা ঘটেছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করছে। তাকে আমরা এক কথাতে কি বলবো, যাত্রা বৃত্তান্ত। কিন্তু নিবন্ধ হতে পারে কোনো একটা বিষয় সম্পর্কে তুমি লিখছো, তো সেই নিবন্ধও সাধারণত আমরা যাকে প্রবন্ধ বলে, প্রবন্ধ নিবন্ধ একই জিনিস। একই রকম কোনো অনুভব বলতে পারে, কোনো একটা বিষয় থিওরি সম্পর্কে, নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে। তো সেই রকম তাহলে ইতিবৃত্ত বর্ণনা হতে পারে, যাত্রা বৃত্তান্ত বর্ণনা হতে পারে, কোনো নিবন্ধ, কোনো অনুভব, কোনো বিষয়কে প্রস্তুত করার জন্য আমরা কিন্তু গদ্যের সাহায্য নিয়ে থাকি এবং সেই গদ্যের সরল রূপে আমরা প্রতিপাদনের চেষ্টা করি। এবার এখানে বলেছে তো সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে ভূমিকা অংশ। প্রস্তাবনা বললাম, প্রস্তাবনার আরেকটা নাম হচ্ছে ভূমিকা। ঠিক আছে, আমরা বাংলাতে বা অন্যান্য জায়গাতে এগুলো বলে থাকি ভূমিকা। তাহলে এই হচ্ছে ব্যাপার। মানুষ তাহলে সামাজিক জীব, তার জীবনের ব্যবহারের সুবিধের জন্য সে বিভিন্ন ভাষায় কথা বলবে, সে গদ্যে বলতে পারে, পদ্যে বলতে পারে। তাহলে গদ্য যদি বলে সে অত্যন্ত সহজ এবং সুস্পষ্টভাবে বলার চেষ্টা করবে। সেই গদ্য হবে ছন্দগণ চরণ প্রভৃতি ছাড়া, সেটা কাহিনী দ্বারা হতে পারে, সত্য ঘটনাকে নিয়ে হতে পারে, ইতিবৃত্তান্ত হতে পারে, যাত্রার কোনো বৃত্তান্ত হতে পারে, নিজের কোনো অনুভব বলতে পারি, কোনো বিষয়কে প্রস্তুত করতে পারি। যাই করি না কেন সেই সমস্ত জিনিসকে সহজ সরলভাবে উপস্থাপিত করার চেষ্টাই হয়, তাকে আমরা এক কথায় গদ্য বলে রাখি। এটা হচ্ছে ভূমিকাংশ। এরপর সেই গদ্য, এই যে শব্দটা এসেছে, তো আমরা সংস্কৃত শব্দের প্রত্যেকটা শব্দেরই কি হয় তোমরা জানো, প্রকৃতি প্রত্যয় রুট থেকে আমরা দেখার চেষ্টা করি। এটা জানি যে কোনো সংস্কৃত কি বিশেষ করে এটা পাণিনি এসে তৈরি করেছেন প্রকৃতির সাথে প্রত্যয়ের মিক্সড করে, তখন কি হয়ে যাবে, মূল শব্দ তৈরি হয়। এটা পাণিনি এসে যখন ভাষা তাত্ত্বিক দিক থেকে যখন বিশ্লেষণ করার চেষ্টা করেছে, সেই তাত্ত্বিক দিকে বিশ্লেষণ করাতে প্রকৃতি মানে হচ্ছে রুট, মূল জিনিস কিছু আছে, তারপরে কিছু একটা কল্পনা করেছেন যাকে প্রত্যয় তিনি নাম দিয়েছে। এরকম করে ভেঙে কিছু জিনিস দেখানো। সেই জন্যই আমরা যখনই কোনো সংস্কৃত শব্দ পড়ব তাকে এই দৃষ্টিতে দেখার চেষ্টা করি, তার মিনিং খোঁজার চেষ্টা করি, তার মিনিংটা বেরোবে। আমরা ভাষা প্রয়োগ করি কি আমার মনের ভাবের প্রকাশের জন্য, তো তেমনই শব্দ চয়ন করা উচিত যে শব্দ আমার মনের ভাব যথার্থভাবে প্রকাশ করতে পারে। তাহলে আমরা গদ্য বলে যে শব্দটা শুনছি তার কি অরিজিনাল কোনো সংস্কৃতের মানে আছে? এই গদ্য শব্দ সংস্কৃত শব্দ না তৎসম শব্দ না তদ্ভব শব্দ বা ইংরেজি শব্দ, এটা তোমাদের কাছে মনে হতে পারে। বাংলাতেও শুনেছি আমরা, হিন্দিতে শুনেছি, সংস্কৃতেও কি তাই আছে? সে কথা বলছে হ্যাঁ, গদ্য শব্দটাও তৈরি হয়েছে কি, লিখে রাখবে, গদ ধাতুর সঙ্গে যৎ প্রত্যয় করে। তাহলে গদ্য কি, গদ্য হচ্ছে ধাতু হচ্ছে গদ, তার সঙ্গে হচ্ছে যৎ প্রত্যয়। আমরা ধাতুকে এইভাবে দেখাই, গদ ধাতুর সঙ্গে যৎ প্রত্যয়। গদ ধাতুর অর্থ কি না বক্তায়াম বাচি, কোনো কথা যখন মানুষ বলতে চায়, ঠিক আছে, তার মানে বচনকে গদ বলে, বলে না অনেক
অনেক সময় আমরা এরকম বলে গদগদ করছিস কেন, গদগদ মানে একই কথা, মানে বক বক করাকে গদগদ কথা বলে। তো সেই গদ ধাতুর অর্থ হচ্ছে বক্তায়াম বাচি, বক্তা যখন কোনো কিছু বলে, যা বলে সেটাই হচ্ছে গদ ধাতুর অর্থ। ঠিক আছে, তাহলে গদ ধাতুর অর্থ হচ্ছে কিছু বলা। তাহলে সেই গদ ধাতুর উত্তর যৎ প্রত্যয় করে তৈরি হয়ে গেল গদ্য। এটা মাথায় মনে রাখবে, গদ ধাতুর সঙ্গে যৎ প্রত্যয় করে হয়ে যায় গদ্য শব্দ। ঠিক আছে, এর অর্থটা কি হয় এখানে করেছে পরের লাইনে দেখো, इसका सूक्ष्म अर्थ है भावों की अभिव्यक्ति की स्पष्ट प्रक्रिया। আমার মনের ভাব যেটা থাকবে, মানে আমি যেটা চিন্তা করছি তাকে তো প্রকাশিত করতে হবে, নাহলে আমার মনের ভাবনা আমার মনেই থেকে যাবে। সেই যে প্রকাশ, সেই প্রকাশ কিসের মাধ্যমে হবে? অভিব্যক্তির মাধ্যমে। আমার মনের ভাবের প্রকাশ ভাষার মাধ্যমে হবে। তাই গদ্যটা অনেকটা, গদ্য শব্দের প্রাথমিক অর্থ হতে পারে কি, যেটা আমার মনের ভাব প্রকাশিত হচ্ছে, যার মাধ্যমে, যে বচনের মাধ্যমে, তাকেই কিন্তু গদ্য বলি। ঠিক আছে স্যার, স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, বাকিরা দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার হ্যাঁ, স্যার অনেক বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বাকিরা দেখতে পাওনি? প্রথম থেকে তো দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সে যাই হোক, স্যার দেখা যাচ্ছে। এখানে এবার দেখো যেটা বলছিলাম, তাহলে গদ ধাতু যৎ প্রত্যয় গদ্য। গদ ধাতুর অর্থ হচ্ছে কি, এটা মনে দেখা যাচ্ছে, ভালো করে দেখো, দেখা যাচ্ছে না? আমার দুটো দুটো নাম দেখাচ্ছে, দেখাচ্ছে। একটাতে এই ইন্ডিকেটরটা যাচ্ছে, একটাতে ইন্ডিকেটরটা জাস্ট এই যে এই অংশটা দেখা যাচ্ছে, আর একটা সেকেন্ড যেটা আছে এটাতে ক্লিক করো, দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছিল তো। দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সেকেন্ড যেটা আছে, একটাতে এই ইন্ডিকেটরটা আমি আমার সাউন্ডের ইন্ডিকেটরটা একটা আছে, আর একটাতে আছে সেকেন্ড যেটা আছে, ইউর প্রেজেন্টেশন বলে যেটাতে লেখা আছে সেকেন্ড। দেখা যাচ্ছে? বাকি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার দেখতে পাচ্ছি না তো। তুমি ঠিক করে চেষ্টা করো, ঠিক দেখতে পাবে। আচ্ছা, দেখা যাচ্ছে না আমার? এটা দেখতে পাচ্ছ না? আমি তো পিন করেও রেখেছি। দেখো, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো? এক কথায় গদ্য কথার অর্থ হলো আমার মনের ভাব যেখানে স্পষ্ট রূপে প্রকাশিত হবে। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় এটা কিন্তু গদ্যের মানে। গদ্য মানে আমরা সাধারণভাবে যেটা বলি যে যেখানে চরণ নেই, মুখ নেই, সে মুখ নেই, কিন্তু যদি আমরা রুটগত দিক থেকে, প্রকৃতি প্রত্যয়ের দিক থেকে যদি দেখি, তাহলে বোঝা যায় যার মাধ্যমে আমার মনের ভাব প্রকাশিত হয় তাকে আমরা কি বলবো? গদ্য। বুঝে গেছে? অভিব্যক্তি কি স্পষ্ট প্রক্রিয়া। দ্বিতীয় নম্বর কথা বলছে দেখো, দীর্ঘকাল পর্যন্ত গদ্য আপনি মূল স্বরূপ মে রাহা। এই যে আমরা বলি মূল স্বরূপ বলতে, এই যে আমার মনের ভাব প্রকাশ করা, আমি মনের ভাব প্রকাশ করতে গেলে তাহলে গদ্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, সেই কথাই কিন্তু বলছি। পরবর্তীকালে যখন কাব্যিক ভাবনা এলো, তখন আমি কি বললাম? কল্পনা করা হচ্ছে কি, যে এর ভেতরে কোনো নিশ্চয়ই ছন্দ আছে, এর ভেতরে কোনো অলংকার আছে। এগুলো কখন আসছে? এগুলো পরবর্তীকালের ভাবনা। প্রাথমিক দশাতে কেবলমাত্র গদ্যই ছিল। তখন গদ্য মানে এইরকম ছন্দ অলংকারের কথা বলতো না। গদ্য মানে কি? গদ্য মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যেরকম পরপর পরপর বাক্যগুলো লিখছে, একে এক কথায় গদ্য বলতো প্রাচীনকালে। পরবর্তীকালে যখন এগুলো নিয়ে গবেষণা করছেন বাকিরা,
আলংকারিকরা তখন এ থেকে একটু একটু বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই লাইনটার সাথে অন্য আরেকটা কবির অন্য একটা লাইনের ম্যাচ আছে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। সাপোজ ঋগ্বেদের সময়ে ঋগ্বেদে একটি মন্ত্র দেখলো, পরে একটা দেখা গেল কেউ যজুর্বেদের একটি মন্ত্র দেখছে, ঠিক আছে, আরেকজন যজুর্বেদের একই গবেষক দুটো মন্ত্র দেখছে, দেখে ভাবছে যে ঋগ্বেদের এই লাইনটার সাথে যজুর্বেদের এই লাইনটার ম্যাচ আছে, একই ধরনের মনে হচ্ছে। অর্থের দিক থেকে একই হবে না, কারণ দুটো বেদ আলাদা। তাহলে কি আছে, সে দেখছে যে এর অক্ষরের সংখ্যার সাথে ম্যাচ করছে, মানে হ্রস্ব দীর্ঘ বা 6টা বর্ণের পর একটু বিরাম নিচ্ছে, 8টা বর্ণের পর এই যে গবেষণার ফলে তৈরি হয়ে যাচ্ছে ছন্দ, তৈরি হয়ে যাচ্ছে অলঙ্কার, তৈরি হয়ে যাচ্ছে জ্যোতি, তৈরি হয়ে যাচ্ছে গুণ। যে এই লাইনটাও একটু কীরকম যেন সরাসরি বলছে না, এই লাইনটাও পড়ে মনে হচ্ছে একটু অন্যভাবে বলছে। এই গবেষণার ফলে পরবর্তীকালে এখান থেকেই তৈরি হয়ে গেল একটা সেপারেট জিনিস। কি জিনিস তৈরি হলো না, পদ্য। কারণ এইগুলো কোথাতে বিচার করি, অলঙ্কার ছন্দ প্রভৃতি সব পদ্যে ব্যাপার হয়। তাহলে কিন্তু পদ্যটা পরবর্তীকালে এলো, তখন আমরা এখনকার দিনে যে গদ্য মানে দেখি জাস্ট এরকম লাইন কিছু থাকে, এগুলোকে গদ্য বলি, আর যেগুলো চরণ দিয়ে লেখা হয়, অলঙ্কার দিয়ে লেখা হয়, তাকে পদ্য বলি। প্রাথমিক দশাতে কি ছিল এখানে স্পষ্ট দেখেছি, মনের ভাব প্রকাশ করার জন্য যাই বলি সেটাই গদ্য। পরবর্তীকালে সেখানে গবেষণা করা হয়েছে, জানার চেষ্টা করেছে মানুষ, আরও মাথা ঘামিয়েছে এবং বিচার করার আরও সূক্ষ্মভাবে বিচার করার চেষ্টা করেছে। সেই কথাটা এখানে বলছে, দীর্ঘকাল পর্যন্ত গদ্য আপনি মূল স্বরূপ বলতে কি, জাস্ট মনের কথা স্পষ্টভাবে বলতে গেলে যা বলি সেটাই হচ্ছে গদ্য, এটা হচ্ছে মূল স্বরূপ। কালান্তর্মে মানে পরবর্তীকালে তাতে কাব্যাত্মক রূপ, এগুলোকেই কবি বলি। কবি মানে কি, সে ছন্দের প্রয়োগ করবে, অলঙ্কারের প্রয়োগ করবে, গুণের প্রয়োগ করবে, রীতির প্রয়োগ করবে, এগুলো পরে পরে ধ্বনির প্রয়োগ করবে, সোজা কথা বা সোজাভাবে বলবে না, একটা কথা বলবো একাধিক মানে তৈরি হবে, এটাই তো কবি মজা পান। সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে কাব্যিক রূপ, যেটা পরবর্তীকালে এই গদ্যেরই আর একটা ট্রান্সফর্ম, আর একটা রূপ দাঁড়িয়ে যাবে, সেটাকে আমরা পরবর্তীকালে কি বলবো, পদ্য হিসাবে বলবো। পদ্যও কিন্তু মনের ভাব প্রকাশ করে, গদ্যও মনের ভাব প্রকাশ করে, কিন্তু এই পদ্য তাতে এই ছন্দ অলঙ্কার প্রভৃতি সেপারেট। তাহলে এখানে একটা কাব্যিক ভাবনা, আর কাব্যিক ভাবনা অলঙ্কার শাস্ত্র পড়ে যারা গবেষণা করছে, কোনো একটা রচনা মানে কার্য পদ্ধতিকে বিশ্লেষণ করছে, কোনো একটা কবির লাইনকে তারা চুলচেরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছে এর ভেতরে কি কি বৈশিষ্ট্য আছে, আর সাধারণ পাঠক জাস্ট পড়ে, ঠিক আছে। আলংকারিকরা যাকে এক্সামিন করা, খুঁটিয়ে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করা, ভালো মন্দের বিচার করা, বুঝে গেছে। तो यही कथाटाई एखाने बोलছে कालांतर में इस काव्यात्मक रूप आ गया जिसमें पद्य काव्यवत कुछ विशेषताएं सम्मिलित हो गए যথা অলঙ্কার কি রকম আছে। তারপরে তারা বিচার করা শুরু করলো যে আচ্ছা সেই তো একটা মনের ভাব প্রকাশ করছে, এখানে কি কোনো সরস পদাবলী বলছে, কিছু কিছু পদ কি আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে, কোনো রসের কথা বলছে, তাহলে রস চলে এলো, এই রসের ভাবনা, রসের অনুসন্ধান করা, যে এখানে কি কোনো প্রেম নিবেদনের কথা বলা হচ্ছে, এখানে কি কারো দুর্দশার কথা করুণ রসের মাধ্যমে, কি কেউ কি রেগে তার মনের ভাব প্রকাশ করছে। এই আগে জাস্ট মনের ভাব প্রকাশ করত, পরে মানুষ আরও ভাবলো যে মনের ভাব তো অনেক রকমের হতে পারে, কেউ হেসে কি কোনো হাস্যরসের কোনো পরিবেশন করছে, কিংবা কোনো রুদ্ররস, কিংবা কোনো বিভৎস রস, এই জিনিসগুলো এবার তখন মনে হলো, আবার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যে শব্দগুলো ধরো সাপোজ এটাও তো একটা, আমরা যে লাইনটা দেখছি এগুলোও তো একটা গদ্যে লেখা, তো একজন গদ্যটা জাস্ট পড়ে গিয়ে একটা মিনিং বের করতে পারে, আরেকজন দেখতে পারে যে এখানে কোন শব্দ, কি ধাতু, কোন প্রত্যয় আছে, এখানে কোনো অলঙ্কার আছে, সেম জিনিস। তখন আবার কেউ কেউ দেখছে যে এখানে কি কোনো সমাস আছে, কোন সমাসে কি মানে, বা এখানে কি কোনো, এখানে স্পষ্ট করে বলছে কি ভাগবত চমৎকৃতি আছে এর মধ্যে, এর মধ্যে কি কি ঈশ্বর, কোনো ঈশ্বর ভাবনা লুকিয়ে আছে, কিংবা কোনো রসগত ব্যাপার আছে কি নেই। এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের ফলে যেটি একটা সময় শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার জন্য প্রয়োগ করা হতো, যাকে আমরা গদ্য বলতাম, তারই একটা
কি তারই একটা অবারিত রূপ হিসাবে পরবর্তীকালে পদ্যের তৈরি হয়ে গেল। পদ্য কিভাবে এলো বোঝা গেল এবার। গদ্যকে ইস কাব্যশাস্ত্রীয় সাহিত্যশাস্ত্র, এগুলো কিন্তু কাব্যশাস্ত্র কিংবা সাহিত্যশাস্ত্র যেখানে বিচার করা হচ্ছে। তো পরবর্তীকালে সেটাকেও আবার অনেক সময়, আমি একটু আগেই বলছিলাম, পদ্যও হয়ে গেছে। আর প্রথমটাতে শুধু গদ্য ছিল, পরবর্তীকালে এই যে খোঁজা হচ্ছে, এই খোঁজাকে এখানে একটা জিনিস তৈরি হয়ে গেল কাব্য। এই যে কাব্য জিনিসটা কি, কাব্য আর কিছু নয়, কাব্য শাস্ত্রীয় ব্যাপার অনুযায়ী সেই বিশ্লেষণ। প্রথম অবস্থাতে কি ছিল, জাস্ট মনের ভাব প্রকাশ করলেই সেটি গদ্য হয়ে যেত। ঠিক আছে, যেমন তুমি পরীক্ষার খাতাতে লেখো, যেমন আমি লিখি কিংবা খবর কাগজে বেরোয়, সেটা কি গদ্য বেরোয়। গদ্য কাব্য কখন হবে বা পদ্য কাব্য কখন হবে, যখন আমরা তার ভেতরে কাব্য শাস্ত্রীয় জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। গদ্যে কিন্তু কি থাকে না, গদ্যে আমরা দেখেছি ছন্দ থাকে না, অলংকার থাকে না, সব থাকে না, কিন্তু গদ্যেও রস আছে। ঠিক আছে, গদ্যেও আমরা বিশ্লেষণ করতে পারি উৎকৃষ্ট অনুৎকৃষ্ট, গদ্যেও আমরা বিশ্লেষণ করতে পারি গুরুচণ্ডালী দোষ, এগুলো আমরা জানি তো, পুনরুক্তি প্রভৃতি দোষ। গদ্যেও কি একই কথা বারবার ঘুরে ঘুরে ফিরিয়ে বলছে, এই জিনিসগুলো কে আলোচনা করবে, কাব্যশাস্ত্র বলে দিয়েছে। সেই অনুযায়ী যখন আমরা আলোচনা করার চেষ্টা করলাম, তখন গদ্যটা কনভার্টেড হয়ে গেল গদ্য কাব্য হিসাবে, বা গদ্যের আরেকটা পার্ট তৈরি হয়ে গেল, সেখানে তাকে আমরা পদ্য বলার চেষ্টা করছি। বোঝা গেছে, এই কাব্যশাস্ত্র বা অলঙ্কার শাস্ত্র এখানে ওই জন্যই বলেছি, দেখো, কাব্য শাস্ত্রীয় सिद्धांतों के समावेश सहित जब गद्य का विकास होने लगा तो गद्य काव्য की रचनाएं इतनी जटिल, যখনই আমরা এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করতে থাকবো, তখনই কি হবে, আমাদের গদ্যের যে প্রাথমিক কন্ডিশন কি ছিল, এই যে মনে আছে, অত্যন্ত সরল ভাষাতে হবে এবং সুস্পষ্টভাবে হবে। তাহলে এই যেটা একটা সময় গদ্যের মূল স্বরূপ ছিল, সেটা আস্তে আস্তে যখনই গদ্য কাব্যের দিকে ঝুঁকছি, গদ্য কাব্যের মানে তার ভেতরে যখন আমরা বিচার বিশ্লেষণ করছি, ছন্দ আছে কি, অলংকার আছে কি, লেখাগুলো কেমন হয়েছে, তখনই অবশ্যই তখন আমাদের মনে তার মানে ভাবনা হচ্ছে কি, যে আমি সমস্ত কথা স্বাভাবিকভাবে বলতে পারি না, আমাকে বলার সময় অনেক কিছু ভেবে বলতে হবে, এমনভাবে বলতে হবে যাতে যাকে বলছি তার মনে আনন্দ দেয়। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেল জটিল। বোঝা গেছে, গদ্য কাব্য তৈরি হয়ে গেল জটিল। এবং সেই জটিলতা কখন তৈরি হলো এখানে স্পষ্ট করে বলেছে, দেখো, অষ্টম শতাব্দীতে গদ্য রচনা করাকে তারা তখন কবিরা মনে করলো কি, আমি যে অষ্টম শতাব্দীর সে সময়ে আমি বাকিদের কথা যখন বলছিলাম, এখানে কারা আসছে, বাণভট্ট আসছে। ঠিক আছে, বাণভট্ট বলি কেন কিংবা দণ্ডী বলি কেন, এরা যখন এলো, এদের কথা একটু আগেই বলছিলাম, সহজ সরলভাবে মনের ভাব প্রকাশ করতে ছিল, মানুষ প্রকাশ করত, রচনাও করত, গদ্যে করুক বা পদ্যে করুক। তো গদ্যকাররা এসে তখন নিজেদেরকে একটা বিচার করার চেষ্টা করলো যে এভাবে লিখলে গদ্য ঠিক হয় না। এটা তো সাধারণ একটা কথা বলা হলো, এটা কি একটা কাব্য হলো, এটা কি একটা মানুষের মনকে দাগ কেটে যাবে, একটা কালজয়ী কি আমার রচনা কালজয়ী হবে না, এমনি যা সাধারণ বক্তব্য হিসাবে রয়ে যাবে। যখনই এরকম ভাবনা, বিশেষ করে অষ্টম শতাব্দীর পরে, তখন তারা একটা এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করলো, যে আমি কবি, আমার একটা জাত আছে, তুমি কি কবি, তোমাকে আমি কবি বলবো যদি তুমি এই রকম মিশিয়ে জিনিসগুলো লিখতে পারো। তোমার লেখাতে এমনি সহজ সরলভাবে লিখে সাধারণ একটা ঘটনা তুমি বলে দিচ্ছ, তোমরা আমার কাছে নিকৃষ্ট কবি। তাহলে তখন তারা এটাকে কি করলো, একটা কুশলতার পরীক্ষার জন্য তখন এই লাইনটা তৈরি হলো, গদ্যম কবি নাম নিকষং বদন্তি, যে তুমি কতটা কবি, ভালো কবি, তার বিচার হবে তুমি কত ভালো গদ্য রচনা করছো। এই লাইনটা বারবার কোট করে লিখে রাখো, গদ্যম কবি নাম নিকষং বদন্তি, তুমি কবি সেটা টেস্ট হবে কি করে, তুমি গদ্য কি লিখতে পারো, যদি গদ্য লিখতে পারো তাহলে তুমি হবে কবি, না হলে তুমি সাধারণ ব্যক্তি। বোঝা গেছে, নিকষ মানে কোষ্ঠী পাথর বলে,
সোনা যাচাই করা হয় অনেক সময় প্রাচীনকালে। হ্যাঁ, তখন তো কেমিক্যাল ছিল না, তখন কোষ্ঠী পাথরে যাচাই করা হতো। নিকষ মানে কোষ্ঠী। তাহলে কবি কেমন তার টেস্ট করা হবে কিভাবে? যদি তুমি গদ্য রচনা করো, এবং গদ্য রচনা এরা পরে গিয়ে বলে দিবে দীর্ঘ সমাসযুক্ত পদ, এই সমস্ত সহজ সরলভাবে বললে কিন্তু তুমি কবি না। সেই সময়ে অষ্টম শতকে এরকম একটা ভাবনা গড়ে ওঠে। আমরা যেহেতু উৎস অনুসন্ধান করছি, তোমাদের মনে হতে পারে স্যার এত ভেতরে ঢুকে কি আমরা গদ্য সাহিত্য কিভাবে আস্তে আস্তে বিকাশ করছে, উৎস কোথা থেকে এলো? তখনকার মানুষের মনের ভাবনা এরকম একটা লাইন প্রকাশ করে যে গদ্যম কবি নাম নিকষং বদন্তি। কে কবি শ্রেষ্ঠ কবি, কে কবি কেমন কবি, কে কত ভালো রচনা করে সেটা যাচাই হবে কিভাবে? তার গদ্য সাহিত্য দেখলেই আমরা জানতে পারবো। এরপরে দেখো সংস্কৃত ভাষায় গদ্য সাহিত্য আপনা অলগ হ্যাঁ বৈশিষ্ট্য হ্যাঁ। এরপরে সেখানে আলোচনা করা আছে যে সংস্কৃত সাহিত্য আর অন্যান্য সাহিত্যের যদি গদ্য রচনার দিকে আমরা তাকাই, তাহলে অবশ্যই পার্থক্য আমরা লক্ষ্য করব। সংস্কৃত সাহিত্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। কি রকম বৈশিষ্ট্য আছে যেটা অন্যের মধ্যে নেই, সেটা এখানে আলোচনা আছে। দেখো, गद्य का प्रथमतया प्रयोग विधा के रूप में संस्कृत में ही हुआ है। তাহলে কেন এই কথা বলা হলো খেয়াল রাখতে হবে। উৎস অনুসন্ধান করতে গিয়ে আমাদের দেখতে হবে যে এই যে গদ্য নিয়ে এত আলোচনা করছি, এটা কি অন্য কোনো সাহিত্যে আগে এসেছে না সংস্কৃত সাহিত্যে? সেটি বলতে গিয়ে এখানে বলছে না না, সে গদ্য বলি আর পদ্য বলি তার প্রথম প্রকাশ সংস্কৃত সাহিত্যেই হয়েছে। কারণটাই একই, অন্য কিছু নয়। যেহেতু এই ভাষা বহু প্রাচীন ভাষা, আমরা বেদ আগের দিন একবার ইঙ্গিত দিয়েছিলাম, ঋগ্বেদের রচনাকাল প্রায় লোকে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। তাহলে এখন 2021 চলছে, তাহলে আমরা ধরে নিতে পারি 7000 বছর পূর্বে কি ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদের টাইম আমরা মানে সর্বোচ্চ, এটা নিয়ে অনেক মত আছে, ঠিক আছে। তো তার একটা স্কেল যদি তৈরি করি যে খ্রিস্টপূর্ব কত 5ম থেকে খ্রিস্টপূর্ব 10ম পর্যন্ত, মানে সমস্ত মতকে যদি নিয়ে একটা টাইম নেই, যে রেঞ্জ নির্দিষ্ট করে তো আর ঋগ্বেদের উপরে লেখা নেই যে এই দিন লেখা হয়েছে। এখন যেরকম লেখা থাকে ইনি লিখেছেন, এই জায়গায় লিখেছেন, এই দিনে লিখেছেন, এই পাবলিশার্সে বেরিয়েছে, সেই সব জিনিস কিন্তু তার সময় ছিল না। তাই বিভিন্ন জিনিসের পারিপার্শ্বিক কারণ বিচার বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন। তো সমস্ত গবেষককে যদি আমরা এক জায়গাতে নিয়ে একটা টাইম ফ্রেমে বাঁধি, তাহলে একটা টাইম শুরু হবে, একটা শেষ হবে। তো সর্বনিম্ন সব থেকে বলেছেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকে লেখা, আর কেউ কেউ বলেছেন একবারে খ্রিস্টপূর্ব 5ম না, শতক না, 5ম কি সহস্র, মানে 5000, 5ম শতক না, এটা মাথাতে রাখবে। 5ম সহস্র, সহস্র মানে কি হাজার, মানে 5000 বছর পূর্বে যীশুখ্রিস্টের, কিংবা যীশুখ্রিস্টের 10,000 বছর পূর্বে। তো অবভিয়াসলি সেই সময় যখন এইগুলো রচনা হচ্ছে গদ্য পদ্য, আমরা বলেছি ঋগ্বেদ পুরোটাই শ্লোকাকারে লেখা, ঠিক আছে। তো সেই কারণে গদ্য বলি কিংবা পদ্য বলি, তো সেই সময় অন্যান্য কোনো সাহিত্য, পৃথিবীর অন্যান্য কোনো ভাষা তৈরি হয়নি। তো এই কারণে এটা মাথাতে রাখতে হবে যে গদ্য সামগ্রিকভাবে যদি বিচার করি সমস্ত ভাষার গদ্য সাহিত্য, তো প্রথম কিন্তু সংস্কৃতেই পাওয়া যায় গদ্যের প্রয়োগ, উৎস হিসাবে এটা আমরা স্বীকার করতে পারি বা দাবি করতে পারি। সংস্কৃত গদ্যের বৈशिষ্ট্য सार में अपनी बात कह देना। तो किसी विचार को अन्य भाषा में कहने के लिए लंबे वाक्य की अपेक्षा रहती है, जबकि संस्कृत अल्प समासा अथवा दीर्घ समासा शैली के माध्यम से एक पद में ही कहा जाता है। एक बार एखाने संस्कृत गद्य साहित्य प्राचीन शुधु एटा बोलছে না, এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো সাহিত্যে নেই, সেটা এখানে বলার চেষ্টা করছে। যেমন বলছে গদ্য সাহিত্য হলে, এখানে কথা একটা বলেছে দেখো, গদ্য সাহিত্যে কি না অন্যান্য জায়গায় গদ্য সাহিত্য কীরকম দেখি, একটা ধরো মনের ভাব প্রকাশ করতে হলে সে এরকম দীর্ঘ বাক্য বলছে, ঠিক আছে, দীর্ঘ
বাক্য বলছে। কিন্তু সংস্কৃতে যদি তুমি দণ্ডির রচনা দেখো, ঠিক আছে, বা যদি বাণভট্টের রচনা দেখো, তাহলে দেখবে একটা শব্দই একটা বাক্য বলছে। একটা শব্দ মানে এরা যেরকম এখানে একাধিক, ধরো এখানে সাপোজ 10টা শব্দ আছে, দিয়ে একটা বাক্য অন্যান্য যে কোনো সাহিত্যের দিকে, গদ্য সাহিত্যের দিকে তাকালে। কিন্তু সংস্কৃত সাহিত্যে এরকম দেখা যায়, এরকম বাক্যেরও প্রয়োগ আছে যেখানে অনেকগুলো পদ, অনেক শব্দ মিলে একটা বাক্য হচ্ছে। এটা গদ্য সাহিত্যের কথা বলছি। আবার এরকম দেখা গেছে একটাই শব্দ, ঠিক আছে, এত বড়। এবং এমনও দেখা যায় যে আধুনিক যুগে যাকে পৃষ্ঠা বলি, আগে তো কোনো পৃষ্ঠা কনসেপ্ট ছিল না, সেই পৃষ্ঠাতে একটা বাক্য শুরু হয়েছে আর বাক্য শেষ হয়েছে, পৃষ্ঠা শেষ হয়ে গেছে। বোঝা গেছে? তো এরকম দীর্ঘ 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 শব্দ মিলিয়ে একটা বাক্য শেষ, একটা পৃষ্ঠা শেষ, একটা প্যারা একটা বাক্য। ঠিক আছে, এই কথাটা এইটাই এখানে বলার চেষ্টা করছি যে সংস্কৃত সাহিত্য সর্বপ্রাচীন, এটা একটা ক্লেম করা যেতে পারে। আর একটা বলা যেতে পারে এখানে অল্প সমাস, ছোট ছোট সমাস নিয়ে তৈরি হয়েছে বাক্য, যেটা অন্যদেরও আছে, প্লাস এখানে দীর্ঘ সমাসের শৈলীও আছে। মানে একটা পদ, সেখানে একাধিক শব্দ প্রয়োগ। আমরা কি জানি, সমাস মানে অনেকগুলো পদকে এক পদে পরিণত করাই সমাস। তাহলে অনেকগুলো পদ থাকলে অনেকগুলো অর্থ থাকবে, তার মাধ্যমে আমার অনেক মনের ভাব থাকবে। অনেক মনের ভাবকে আমি একটা দীর্ঘ সমাস বাক্যের মাধ্যমে একটা শব্দেই নিয়ে এসে প্রকাশ করছি। তাহলে সেটা একটা সময়, যেটা গদ ধাতুর অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশ করা, তাহলে অনেক ভাব প্রকাশকে আমি দীর্ঘ সমাস বাক্য তৈরির যে শৈলী বা একটা প্রচেষ্টা বা কৌশল সেখানে আছে গদ্য আমাদের সংস্কৃত সাহিত্যে, তার সাহায্যে আমরা কিন্তু অনায়াসে কি করতে পারি, মনের ভাব আমরা প্রকাশ করতে পারি, যেটা কিন্তু অন্য কোনো, না আছে বাংলায়, না আছে ল্যাটিনে, না আছে ইংলিশে, কোনো জায়গাতেই কিন্তু এই রকম নেই। সেখানে সাফিক্স প্রিফিক্স আছে, সমাসের মতো বা উপসর্গের মতো কাজ করে। তার মানে এই নয় যে একটা ওয়ার্ডে একটা কি প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। এরকম কেউ দেখেছো কোনো বাংলাতে আছে বা ইংরেজিতে আছে? নেই, কিন্তু সংস্কৃতে আছে। আমরা দেখিয়ে দিতে পারি কোথায়, সংস্কৃত গদ্য সাহিত্যে। তাহলে সংস্কৃত গদ্য সাহিত্য তার গঠনগত বৈশিষ্ট্যের দিক দিয়ে দেখলে সেখানে অল্প সমাস আছে, ছোট ছোট নিয়ে একটা বাক্য হয়েছে। আবার দেখা গেছে এরকম দীর্ঘ সমাস কয়েকটা বাক্য শব্দ মিলিয়ে একটা বাক্য দেখা যায়, একটা প্যারা কিংবা একটা পুরো পেজ, এখনকার দিনে যাকে পেজ বলি, সে পুরো পেজে একটা 5টা হয়তো শব্দ, তাতেই পুরো পেজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই রকম জিনিস কিন্তু এটা ইউনিক বৈশিষ্ট্য, অন্য কোথাও আমরা লক্ষ্য করতে পারি না। তাহলে একটা ভাগ কি হলো, এখানে আমি সামারি করে দেই। ভাষা বললাম প্রথমে, মনের ভাব প্রকাশের জন্য সে ভাষা বলবে। ভাষা বলতে গিয়ে সে গদ্যের মাধ্যমেও বলতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে, পদ্যের মাধ্যমে বলতে পারে। পরবর্তীকালে এখানে আরেকটা জিনিস আসবে, চম্পু বলে, গদ্য পদ্য মিক্সিং। ঠিক আছে, এইভাবে আসতে পারে। আমাদের মূল বৈশিষ্ট্য, মূল কথা বলছি গদ্য। গদ্য কথার অর্থ হচ্ছে শুধু মনের ভাব প্রকাশ করার জন্য যা বলা হয়। কারণ সেই গদ্য সাহিত্যে আবার যখন একটু রস অলঙ্কার প্রভৃতি, চমৎকার প্রভৃতি বা কাব্য প্রভৃতি বিচার করা হলো, তখন সেই গদ্য, সাধারণ গদ্য থেকে গদ্য কাব্য হয়ে গেল, আর ছন্দ অলঙ্কার প্রভৃতি মিশে সেটি পদ্য কাব্য হয়ে গেল, আর এই গদ্য পদ্য মিশিয়ে চম্পু কাব্য হয়ে গেল। এটা একদিকে দেখা যায়। প্লাস আবার গঠনগত দিক থেকে যদি দেখি, মানে তার যে বাক্যগুলো প্রয়োগ হচ্ছে, যেখানে সে শব্দগুলো প্রয়োগ হচ্ছে, সে শব্দগুলো কোনোটা অল্প সমাস, ছোট ছোট সমাসবদ্ধ পদ, মানে 2-4টে পদ নিয়ে, 2-4টে শব্দ নিয়ে তৈরি হচ্ছে একটা সমাসবদ্ধ পদ, কিংবা দীর্ঘ সমাস নিয়ে এরকম হচ্ছে। এই দৃষ্টিতেও একটা ভাষাকে ভাগ করতে পারি, সাহিত্যকে ভাগ করতে পারি। এইখানে আর দুটো আবার অন্যভাবে করতে পারি। একটা কালের দিক থেকে, একটা প্রাচীন সংস্কৃত গদ্য সাহিত্য, আধুনিক সংস্কৃত গদ্য সাহিত্য। বোঝা গেছে? একটা গঠনগত দিক থেকে, আর একটা কি দিক থেকে, কালগত দিক থেকে। কাল মানে প্রাচীন কাল হবে, আধুনিক কাল হবে। আবার আমরা অনেকে সাধারণত বলে থাকি বৈদিক সাহিত্য, লৌকিক সাহিত্য। ঠিক আছে, সেটা আবার
একবার দুটো ভাষা, বৈদিক সংস্কৃত ভাষা আলাদা, লৌকিক সংস্কৃত ভাষা আলাদা, সেটা ভাষাগত দিক থেকে। তাহলে একটা ভাষাকে এইভাবে অনেক রকমে ভাগ আমরা করতে পারি। তার গঠনগত দিক থেকে অল্প সমাস, দীর্ঘ সমাস, কিংবা গদ্য পদ্য, ছন্দ অলঙ্কার, রস প্রভৃতির দিক থেকে, কালের দিক থেকে যদি দেখি প্রাচীন আধুনিক, আবার যদি ভাষার দিক থেকে অন্যভাবেও দেখি, তাহলে আমরা কি বলতে পারি, বৈদিক সংস্কৃত গদ্য সাহিত্য, লৌকিক সংস্কৃত গদ্য সাহিত্য। তো যাই হোক, এই অংশটা আমরা পরবর্তীকালে কালকে আলোচনা করব। আজকে